ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে অল্প করলে ডিসেম্বর আর একটু বেশি করলে প্রথমার্ধে, তার মানে মার্চ এপ্রিলে। 4 মাসের ব্যবধান নিয়ে এত বেশি ঝগড়াঝাটি করা ভালো না, ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা এনসিপি না। এমনও তো হইতে পারে যে দেখা যাচ্ছে যে এনসিপি বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে। আমাদের মূল শত্রু হচ্ছে আধিপত্যবাদী শক্তি। আমরা যদি একটা বৃত্ত আঁকতে চাই তাহলে আমাদের একটা কেন্দ্রবিন্দু লাগবে। সেই কেন্দ্রবিন্দুটা ঐক্যমত্যের ভিত্তিতে, বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সমর্থন নিয়ে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটাই হলো সত্য কথা, এটাই হলো বাস্তব কথা। আমাদের কথায়, বার্তায়, আচরণে এই ঐক্য ভাঙা যাবে না। যত সমস্যাই হোক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বিএনপির যুগপৎ সাথী হিসেবে আমরাও ডিসেম্বরে দাবি করেছি নির্বাচন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে অল্প করলে ডিসেম্বর আর একটু বেশি করলে প্রথমার্ধে, তার মানে মার্চ এপ্রিলে। এই 4 মাসের ব্যবধান নিয়ে এত বেশি ঝগড়াঝাটি করা ভালো না, ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা এনসিপি না, ন্যাশনাল সিটিজেন পার্টি না। এমনও তো হইতে পারে যে দেখা যাচ্ছে যে এনসিপি বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে। আমাদের মূল শত্রু হচ্ছে আধিপত্যবাদী শক্তি। আজ হোয়ার ইজ দ্য প্রবলেম এন্ড হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো এই যে মহাশক্তি যারা হাসিনাকে আমরা উৎখাত করেছি, খালি কি আমরাই উৎখাত করেছি? এর পিছনে শক্তি নেই? সেই শক্তি কি শেখ হাসিনাকে খালি উৎখাত করেছে? না, নরেন্দ্র মোদীরও 2 গালে 3 চড় মেরেছে। সেই শক্তি মনে করে যে নরেন্দ্র মোদীর বউকে যদি আমরা অনুসরণ করতে পারি, এখন যে পলায় থাকি, তাহলে বিএনপি কি ভারতের দালালি করো? সংকট এখানে, সংকটের কেন্দ্রবিন্দু এখানে। দেশকে বলা হচ্ছে নূতন স্বাধীনতা। তাহলে নূতন স্বাধীনতা মানে কি? নূতন স্বাধীনতা মানে হলো, আমি যেটা বুঝেছি, 1971 সালে আমরা যেমন পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই দেশ স্বাধীন করেছি, 2024 সালের 5ই আগস্ট আমরা ভারতীয় সম্প্রসারণবাদকে পরাজিত করে আবার আধিপত্যবাদী শক্তিকে আমরা পরাজিত করে স্বাধীন করেছি। এই আধিপত্য শক্তি কি চায়? এই আধিপত্য শক্তি বাংলাদেশকে বিভক্ত করতে চায়, বাংলাদেশকে 4টা রাষ্ট্রে ভাগ করতে চায়। আমাদের খুলনা বিভাগ, বঙ্গভূমি, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম কক্সবাজার দিয়ে একটা, এদিকে ময়মনসিংহ, বগুড়া রাজ্য, এটা বাংলাদেশকে ভাঙতে চাই। কেন ভাঙতে চাই? ভাঙতে চাই এই কারণে যে বাংলাদেশ যদি অখণ্ড শক্তিশালী রাষ্ট্র হিসেবে, কিভাবে শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশ? বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র এই জন্য যে বাংলাদেশের জনপ্রতি আয় বার্ষিক $2900, আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, ব্রিটিশদের যে রাজধানী ছিল কলকাতা, সেই পশ্চিমবঙ্গের বার্ষিক আয় মাত্র $1498। আসামের মোটে $1200। দিল্লি সম্প্রসারণবাদী সাউথ ব্লক মনে করে বাংলাদেশের এই যে অর্থনৈতিক ভিত্তি, এই যে অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ, সেই বাংলাদেশ সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সাথে আসাম, বাংলাদেশের সাথে ত্রিপুরা চলে যে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করতে পারে, সেই নবাব সিরাজউদ্দৌলার বাংলা। আজকে সাইদুর রহমান যেভাবে 25 সালের ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির প্রতিষ্ঠা করছে, এই যে আজকের পূর্ব বাংলা, আমরা যে ভূখণ্ড, এই ভূখণ্ডর যে মানচিত্র, এটা তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি।
প্রিয় ভাইয়ের আমার, এই সাইদুর রহমান 1/11-এর সময় বিএনপি যখন মাঠে ময়দানে না রাজনীতি করতে পারতো না, কারণ 1/11 আনাই হয়েছিল বিএনপির বিরুদ্ধে, সেই দুঃসময়ে এই সাইদুর রহমান এই প্রেস ক্লাবে বিএনপির নেতাদের প্রধান অতিথি করে সেই দিন বিএনপির পতাকাকেও সমুন্নত রাখার প্রাণান্তকর চেষ্টা করেছিল এই সাইদুর রহমান। বিএনপি তা মনে রেখেছে বলে মনে হয় না, এই যে দুদু ভাইরা কিছু মনে রেখেছেন। তার সাথে আমি তাকে নিয়েও আমি দু একটা নেতার কাছে গিয়েছি, কিন্তু তাকে সেই মূল্যায়ন করেছে বলে আমার কাছে অন্তত মনে হয় নাই। তো যাই হোক, আমি বিএনপিকে বলবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তো বিএনপি ঘাস কাটছে নাকি? আপনি তো জানেনই পুলিশ কাজ করছে না। আপনার বাংলাদেশে এমন কোন বাড়ি আছে নাকি যেই বাড়িতে একটা বিএনপি নাই? বিএনপি ঢাকা থেকে একটা সুইচ টিপবে বা লন্ডন থেকে একটা সুইচ টিপবে, 70,000 গ্রামে হ্যাঁসাক লাইটের মতো জ্বলে উঠবে। আপনারা বিজনেস তৈরি করেন প্রশাসনকে সহযোগিতা করার জন্য। সারা দেশে যে চাঁদাবাজি চলছে, নীরব চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে, বিএনপিকেই সর্বশেষে হাল ধরতে হবে। আজকে তারা বিএনপি সমালোচনা করছেন, এই বিএনপি একমাত্র দেশকে রক্ষা করতে পারে। শুধু ভারতে আধিপত্যবাদের দালালিটা করতে হবে না, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থাকতে হবে। জিয়াউর রহমানকে হত্যা করেছে কে? ইন্দিরা গান্ধীর সরাসরি নির্দেশে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। সেই জন্যই আমরা তাকে শহীদ বলি। বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর নিঃসঙ্গ কারাগারে রাখা হয়েছে। কে রেখেছে? ভারতীয় আধিপত্যবাদ। আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেননি। কার চক্রান্তে? ভারতীয় আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কারণে আসতে পারে নাই। সত্য কথা অকপটে বলতে হবে, মারা গেলে যাব। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকালী হুমকির সম্মুখীন না। অপার সম্ভাবনা আগামী দিনে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করে এই সারা পৃথিবীর মধ্যে, এই উপমহাদেশেই শুধু না, সারা পৃথিবীর একটা বৃহত্তম জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দিল্লির সাউথ ব্লকের কূটকৌশল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে একটা শক্তিশালী বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, খালি চোখ দিয়ে খালি খারাপটা দেখলে, ভালোটা দেখলে হবে না। দিল্লি ওই যে হাসিনা পালিয়ে গিয়েছে, দিল্লিতে যে বাড়িতে উনি আছেন সেই বাড়িতে, সেই এলাকার 1000 স্কয়ার ফিটের একটা বাসার ভাড়া হচ্ছে মাসে 25 লাখ। শুধু 1000 স্কয়ার ফিট। হাসিনা যে বাড়িতে আছে সেই বাড়িটার আয়তন 13,000 বর্গ ফিট। তাহলে সেই বাড়ির ভাড়া কত? আমার মনে হয়, এটা আমার ধারণা, এই যে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন সব নিয়ে গিয়েছে, একটা আত্মীয় স্বজন এই চোরের দল কিন্তু একটা বাংলাদেশে নাই। আমি সত্য কথা অকপটে বলছি। এই যে ডেভিল হান্ট অপারেশন চলছে, আমার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায়, তা আমার ওখানেও 2-4 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে 2-1 জন আমার ঘনিষ্ঠও আছে। তা আমি তাদের মুক্তির জন্য না, আমি জানি তারা ওসি মুক্তি দিতে পারবে না। তা আমি ওসিকে একটা জিজ্ঞেস করলাম যে এটা গ্রেপ্তার করছেন কেন, এদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ নেই। তো ওসি সাহেব আমাকে একটা সুন্দর কথা বললো, যা আমার মনে স্পর্শ করে গেল। বলল যে স্যার দেখেন, এই মহিলা তার আত্মীয় স্বজন এবং চোরচুরটা সব সাথে করে পলাই গিয়েছে, কিন্তু দেশে তো আওয়ামী লীগ আছে। এখন এই গ্রামে গ্রামে যত চোর ছিল তারাও পলাইছে, তারাও তো কেউ নাই। আমরা পুলিশই পলাই গেছিলাম, বাইতুল মোকাররমের খতিবই পলাই গেছিল, তাইলে এই গ্রামে গ্রামে চোরও সব পলাইছে। এখন উনি একটা আহ্বান জানাইছে, কি হরতাল। আমাদের পুলিশ হেডকোয়ার্টার তো বসেছে, চকলেট খাবে না, আমাদেরকে নির্দেশ দিয়েছে গ্রেপ্তার করো, যাতে হরতাল করতে না পারে, অভিযান চালাও।
আমরা অভিযানে যাচ্ছি, চোর তো একটা এলাকায় নাই যেটা নিজের মনের মধ্যে বিবেকের কাছে জানে যে আমি তো কারো ক্ষতি করিনি, আমি কারোর সাথে ঝগড়া করিনি, আমি বিএনপির সাথে মারামারি করিনি, আমি ঘরে থাকি, ও বাড়িতে আছে। তা আমাকে ধরতে বলিস তা আওয়ামী লীগ, নিরীহ ধৈর্য না তা তো বলিনি, তো যেগুলো নিরীহ বাড়িতে আছে ওগুলো ধরে নিয়ে চালান দিতেছে, ভালো লোকগুলো চালান দিয়েছে। আজকে বিএনপি যে এত বৃহত্তম সংগঠন বললাম, এর মূল কারণ হচ্ছে হাসিনা। এই যে 1.5 লক্ষ মামলা দিয়ে 70 লক্ষ লোককে আসামি করেছে, তারা সব বিএনপি থেকে বেরোনোর আর কোনো সুযোগ আছে? এখন এইভাবে যদি আমরা আবার আওয়ামী লীগকে ওইভাবেই সব গ্রেপ্তার করে আওয়ামী লীগ ঠিক মতো রেখে দিই, তাহলে পরিণতি খারাপ হবে। এটা ধ্বংস হচ্ছে। দরজা খুলে দেন। বঙ্গবন্ধু যেমন বলেছিল, যারা অগ্নিসংযোগ নারী ধর্ষণের সাথে জড়িত তাদের বিচার হবে, যারা পুরা অপরাধ করে নাই তাদের সাধারণ ক্ষমা করে নাই। আফগানিস্তানে সাধারণ ক্ষমা করে কারো সাহায্য ছাড়াই পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্রে নিজেদেরকে তালেবানরা প্রতিষ্ঠা করেছে। 260 কিলোমিটার নদী নিজেদের অর্থায়নে তারা একটা নদী জন্ম দিয়ে ফেলেছে। তাহলে আমাদেরও সেইভাবে মাথা ঠান্ডা রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে, করা উচিত বলে আমি আজকে দুদু ভাই আছে তাই আবেগে কিছু বললাম। কারণ উনি, আমি দেখছি জেলখানায় থাকতে দেখেছি দুদু ভাই যেভাবে বিশ্লেষণ করে মহাসচিবের কাছে উপস্থাপন করতেন, আমি মুখের দিকে দুদু ভাই তাকায় থাকতাম যে এই মানুষটাকে আল্লাহ এত জ্ঞান কিভাবে দিয়েছে। তাই গ্রহণ করতো মহাসচিব। আপনারা বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করেন, বিএনপিতে যতগুলা নেতা আছে, যত নেতাই থাক, বিশ্লেষণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, শহীদ জিয়া কে, কাকে বলে, কত প্রকার, কি কি, সেটা আমাদের দুদু ভাই জানেন। আমি এই প্রেস ক্লাবে দাঁড়ায় বলেছিলাম যে ওই জিয়ার মাজারের দিকে তাকাবা না, শেখ হাসিনা বলছিলাম ওইটা মাজার। যতদিন আরাফাতের ময়দানে জিয়া গাছ থাকবে ততদিন জিয়ার নাম কিয়ামত পর্যন্ত কেউ মুছতে পারবে না। এই জানুয়ারিতে, এটা মার্চ মাস, এই জানুয়ারিতে জিয়ার মাজার তুলে নেওয়ার কথা ছিল ভাইয়েরা আমার, বগুড়ায় গাবতলিতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন বললো যে খালি মরে 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 না ম্যাডাম সম্পর্কে বললো। তারপরের দিন এই প্রেস ক্লাবে, এই সাইদুরের প্রোগ্রামে আমি বলছিলাম ম্যাডাম জিয়াকে আজকের পর থেকে হাসিনার এই কথাই আল্লাহ এমন বিরাট ভজন ওর উপর হয়েছে, ম্যাডাম জিয়া বেঁচে থাকবে, ওর পতন দেখবে, ওর মৃত্যু দেখবে, তারপরে আল্লাহ তাকে জীবন নেবে। খালেদা জিয়া বেঁচে যাবে কিন্তু হাসিনা বাঁচতে পারবে না। কারণ জীবন মরণ নিয়ে এরম উপহাস করা ঠিক না। প্রিয় ভাইরা আমার, আজকে দুদু ভাইয়ের ইয়েতে আমি আবেগে আপ্লুত। এই সাইদুরের ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, আমাদের বয়স হয়ে গিয়েছে, জীবনের সাহেব নিয়ে আর কি করব, তুমি যে হাল আবার পুনর্জীবন, বাংলাদেশের এক দুঃসময়ে আইএমপি জন্মগ্রহণ করেছিল। এই মুসলমানরা আমরা জানি না, যতবার এই বাংলার মাটিতে হিন্দু শাসন এসেছে ততবার নির্যাতন নেমে এসেছে মুসলমানদের উপরে। যতবার মুসলিমরা এই বাংলাদেশ শাসন করেছে তখনই হিন্দু মুসলিম ভাই ভাই ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাকে গড়ে তুলেছি। আসেন, সেই এখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বলেন, ওই শামসুদ্দিন ইয়েকে বলেন, তো আজকে আমরা বলতে চাই যে বাংলাদেশকে যে বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশকে দখল করতে আসবে না, বাংলাদেশ ভেঙে দেবে। কারণ তারা জানে যে বাংলাদেশ যদি অখণ্ড থাকে তাহলে এই 7 সিস্টার ভেঙে যাবে, 7 সিস্টার বাংলাদেশের সাথে যোগ দিয়ে দিবে। বাংলাদেশের অর্থনীতি ওই পর্যায়ে গিয়েছে যে এই 7 সিস্টার, ডক্টর মোহাম্মদ ইউনূস তার কলিজা আছে, কলিজা পায়ে হাত দিয়ে সালাম করেন, বলে দিয়েছে বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাবা না, তাহলে 7 সিস্টার থাকবে না। ওই নেপাল আমাদের সাথে আসবে, ভুটান আমাদের সাথে আসবে,
সেভেন সিস্টার আমাদের সাথে আসবে, অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের কথা মাটিতে পড়বে না। আছেন, আমরা ঐক্যবদ্ধভাবে এই লোকটাকে ধরে তার সম্মান মর্যাদার সাথে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আপনার সম্মান এবং মর্যাদা বজায় রেখে যথাসময়ে ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জাতিকে মুক্তি দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।